গল্পের শুরুতেই আমরা এমন এক পৃথিবীকে দেখতে পাই যেখানে মানুষের পরিচিত জীবন এক ভয়াবহ পরিবর্তনের মুখে পড়েছে। পৃথিবীর খুব কাছাকাছি হঠাৎ এমন একটি বিশাল মহাজাগতিক বস্তু এসে উপস্থিত হয়েছে যেটি দেখতে অনেকটা দ্বিতীয় সূর্যের মতো। এর প্রভাবে পৃথিবীর পরিবেশ দ্রুত বদলে যেতে থাকে, তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এক সময় যে তাপমাত্রা মানুষ কোনোভাবে সহ্য করতে পারত, সেটি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে খোলা আকাশের নিচে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। বিজ্ঞানীরা বুঝতে পারেন পৃথিবীর উপরের অংশ আর মানুষের জীবনের জন্য নিরাপদ নয়। মানবজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে বিশ্বের কিছু বিজ্ঞানী ও প্রকৌশলী মিলে এক অসাধারণ পরিকল্পনা তৈরি করেন। তারা পৃথিবীর মাটির অনেক গভীরে একটি বিশাল ভূগর্ভস্থ শহর নির্মাণ করেন। শহরটির নাম দেওয়া হয় এভার সিটি। এই শহরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে মানুষ বাইরের প্রচণ্ড তাপ থেকে নিরাপদে থাকতে পারে। এখানে খাবার, পানি, বিদ্যুৎ এবং মানুষের প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা রাখা হয়। তবে বিজ্ঞানীরা জানতেন মানুষকে চিরকাল মাটির নিচে থাকতে হবে না। তাদের হিসাব অনুযায়ী প্রায় 200 বছর পর পৃথিবীর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে আসবে। তখন মানুষ আবার মাটির উপরে ফিরে যেতে পারবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাইরে যাওয়ার পথ খুঁজে পায়, সেজন্য একটি বিশেষ ধাতব বক্স তৈরি করা হয়। সেই বক্সের ভেতরে রাখা হয়েছিল পৃথিবীর উপরে ফিরে যাওয়ার সম্পূর্ণ নির্দেশনা। বক্সটিতে এমন একটি ব্যবস্থা ছিল যা নির্দিষ্ট সময়ের আগে খোলা সম্ভব ছিল না। বক্সটি শহরের প্রথম মেয়রের হাতে তুলে দেওয়া হয়। পরিকল্পনা ছিল এক মেয়র মারা গেলে পরবর্তী মেয়রকে এই গোপন তথ্য জানানো হবে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম বাক্সটির রহস্য সংরক্ষিত থাকার কথা ছিল। কিন্তু মানুষের পরিকল্পনা সবসময় ঠিকভাবে কাজ করে না। শহরের সপ্তম মেয়রের কাছে থাকা অবস্থায় হঠাৎ তার মৃত্যু হয়, আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যায় বাক্সটির আসল রহস্য। পরবর্তী মেয়ররা আর জানতেন না বাক্সটির গুরুত্ব কি। সময়ের সঙ্গে সঙ্গে সবাই সেটির কথা ভুলে যায়। বাক্সটি পড়ে থাকে একটি সাধারণ পুরনো জিনিসের মতো। অবশেষে 200 বছর পার হয়ে যায়। নির্ধারিত সময়ে বাক্সটি নিজে থেকেই খুলে গেলেও তখন আর কেউ জানতো না এর ভেতরের তথ্য মানবজাতির ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর বহু বছর কেটে যায়। এবার সিটির মানুষ এখনো মাটির নিচেই বসবাস করছে। শহরের জীবনও ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছে। খাবার, পানি ও বিদ্যুৎ সবকিছুই সীমিত। শহরের বিদ্যুতের প্রধান উৎস ছিল বিশাল কিছু জেনারেটর, কিন্তু এত দীর্ঘ সময় ধরে চলতে চলতে সেগুলো পুরনো হয়ে গেছে। ফলে প্রায় বিদ্যুৎ চলে যায় এবং পুরো শহর অন্ধকারে ডুবে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শহরটি মাত্র 200 বছর টিকে থাকার পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সময় অনেক আগেই পেরিয়ে গেছে। এখন যন্ত্রপাতি একের পর এক নষ্ট হচ্ছে। যদি প্রধান জেনারেটর পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে মাটির নিচে থাকা হাজার হাজার মানুষের জীবন বিপদের মুখে পড়বে। এই শহরেই আমরা পরিচিত হই ডুন নামের এক তরুণের সঙ্গে। তার বাবা একজন ইলেকট্রিশিয়ান। বাবার কাজ দেখে ডুনো ভবিষ্যতে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হতে চায়। তার স্বপ্ন হলো একদিন শহরের বিদ্যুতের সমস্যা সমাধান করে সবাইকে অন্ধকার থেকে মুক্ত করা। অন্যদিকে রয়েছে লিনা। সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের কাছে খবর পৌঁছে দিতে খুব পছন্দ করে। তার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, কিন্তু এবার সিটিতে নিজের পছন্দ অনুযায়ী পেশা বেছে নেওয়ার সুযোগ নেই। এখানে লটারির মাধ্যমে ঠিক করা হয় কে কোন কাজ করবে। অবশেষে সেই দিন আসে। শহরের নতুন মেয়র সবাইকে এক জায়গায় জড়ো করে লটারির মাধ্যমে কাজ বেছে নেওয়ার ব্যবস্থা করেন। লিনা আশা করেছিল তার হাতে মেসেঞ্জারের কাজই আসবে, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। লটারিতে সে পেয়ে যায় পাইপ মেরামতের কাজ। অন্যদিকে ডুনের হাতেও আসে এমন একটি কাজ যা সে একদমই করতে চায় না, আর তা হলো মেসেঞ্জার। ডুন মেসেঞ্জারের কাজ পছন্দ না করায় লিনার সঙ্গে কথা বলে। সে প্রস্তাব দেয় তারা দুজন নিজেদের কাজ বদলে নেবে। লিনা মেসেঞ্জার হতে চেয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এভাবেই লিনা তার স্বপ্নের কাজ পেয়ে যায় আর ডুন পাইপ মেরামতের কাজে যোগ দেয়। লিনার বাবা মা অনেক আগেই মারা গেছেন। এখন তার সঙ্গে থাকে তার বৃদ্ধ দাদি এবং ছোট বোন পপি। এক রাতে পপিকে ঘুম পাড়ানোর সময় লিনা তার বাবার পুরনো একটি রেকর্ডিং শোনে। রেকর্ডিংয়ে তার বাবা এমন একটি কথা বলেন যা লিনার মনে দাগ কেটে যায়। তিনি বলেন এই অন্ধকার ভূগর্ভস্থ শহরের বাইরের নাকি একটি সুন্দর পৃথিবী রয়েছে। একদিন মানুষ সেখানে ফিরে যাবে। তিনি সেই রহস্যময় ধাতব বক্সটির কথাও উল্লেখ করেন, কিন্তু লিনা তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না। সে জানতো না তার বাবা যে বাক্সটির কথা বলেছেন সেটি আসলে তাদের বাড়িতেই পড়ে আছে। পরদিন লিনা মেসেঞ্জারের কাজ শুরু করে। শহরের বিভিন্ন প্রান্তে খবর পৌঁছে দিতে গিয়ে সে একটি অদ্ভুত ঘটনা দেখতে পায়। এক ব্যক্তি চিৎকার করে সবাইকে বলতে থাকে শহরের নিষিদ্ধ এলাকায় সে একটি বিশাল দানব দেখেছে। মানুষ তার কথা বিশ্বাস করে না। গার্ডরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু লিনা মাটিতে পড়ে থাকা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটি ছিল বিশাল কোনো প্রাণীর শিংয়ের মতো। তখন লিনার মনে সন্দেহ জাগে, লোকটি হয়তো সত্যি কোনো দানব দেখেছিল। এদিকে ডুন তার নতুন কাজে যোগ দিয়ে শহরের পাইপলাইনগুলোতে ভয়াবহ অবস্থা দেখতে পায়। অনেক পাইপ পচে গেছে এবং সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তার সিনিয়র তাকে জানায় এই শহর ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এত পুরনো যন্ত্রপাতি দিয়ে আর কতদিন সবকিছু চালানো যাবে কেউই জানে না। কিন্তু ডুন হাল ছাড়তে রাজি নয়। সে গোপনে শহরের পুরনো পাইপলাইনের একটি মানচিত্র সংগ্রহ করে অনুসন্ধান শুরু করে। মানচিত্র অনুসরণ করতে করতে সে এমন একটি দরজার কাছে পৌঁছায় যার নাম্বার ছিল 351। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো মানচিত্রে এই জায়গার কোনো উল্লেখ নেই। ডুন কৌতূহলী হয়ে দরজাটি খুলে ভেতরে ঢোকে। সেখানে সে একটি গোপন পথ খুঁজে পায় যা তাকে একটি বিশাল স্টোর রুমে নিয়ে যায়, আর সেখানে ঢুকতেই সে অবাক হয়ে যায়। শহরের মানুষকে বলা হয়েছিল খাবারের সংকট চলছে,
অথচ এই গোপন জায়গায় বিপুল পরিমাণ খাবার মজুত করা রয়েছে। ডুন বিষয়টি বুঝে ওঠার আগেই স্টোরের দায়িত্বে থাকা লুপার তাকে ধরে ফেলে এবং সেখান থেকে বের করে দেয়। ঠিক তখনই আবার পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যে ডুন লিনার কাছে যায় এবং জানতে চায় সে ঠিক আছে কিনা। লিনা তখন তাকে সেই অদ্ভুত প্রাণীর শিংটি দেখায় এবং ঘটনাটি জানায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে আসে, কিন্তু এই ঘটনার পর ডুন ও লিনা দুজনেই বুঝতে পারে এবার সিটির ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার সঙ্গে তাদের ভবিষ্যৎ সরাসরি জড়িত। আর সেই রহস্যের কেন্দ্রে রয়েছে পুরনো ধাতব বাক্স, 351 নম্বর গোপন জায়গা এবং শহরের নিষিদ্ধ এলাকায় সেই অজানা প্রাণী। লিনা এবার সেই পুরনো ধাতব বাক্সটির রহস্য জানতে মরিয়া হয়ে ওঠে। বাড়িতে ফিরে সে বাক্সটি আবার ভালো করে পরীক্ষা করতে থাকে। তার ছোট বোন পপি ইতোমধ্যে বাক্সের ভেতরে কিছু কাগজ নষ্ট করে ফেলেছে, তবুও লিনা বাকি কাগজগুলো যত্ন সহকারে সংগ্রহ করে। তার দাদি বাক্সটি দেখেই বুঝতে পারেন এটি গুরুত্বপূর্ণ কিছু। তিনি কয়েকটি কথা বলার চেষ্টা করেন, কিন্তু দুর্বল স্মৃতির কারণে পুরো বিষয়টি মনে করতে পারেন না। এরপর লিনা মেয়রের অফিসে একটি খবর পৌঁছে দিতে যায়। সেখানে সে শহরের আগের মেয়রের ছবি দেখতে পায়। হঠাৎ তার চোখ আটকে যায় সপ্তম মেয়রের ছবিতে। সেটি ছিল তার নিজের দাদার ছবি, আর সেই ছবিতে দাদার হাতে দেখা যাচ্ছিল ঠিক সেই ধাতব বাক্সটি। এবার লিনা নিশ্চিত হয়ে যায় তার পরিবারের সঙ্গে এই বাক্সের রহস্য গভীরভাবে সম্পর্কিত। অন্যদিকে ডুন লিনার দেওয়া প্রাণীটির শিং তার বাবাকে দেখায়। তার বাবা বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহ দেখান না। তিনি মনে করেন মাটির এত গভীরে এত বড় প্রাণীর থাকার কথা নয়, বরং ডুনকে এসব রহস্যের পেছনে না ছুটে নিজের কাজের দিকে মন দিতে বলেন। কিন্তু লিনা ও ডুন থামার মানুষ নয়। তারা দুজনে মিলে বাক্সের ভেতরে ছেঁড়া কাগজগুলো জোড়া লাগাতে শুরু করে। অনেক চেষ্টা করার পর কাগজগুলোর লেখা কিছুটা পরিষ্কার হয়। তখন তারা বুঝতে পারে এগুলো সাধারণ কোনো নথি নয়, বরং এবার সিটির থেকে বের হওয়ার পৃথিবীর উপরে যাওয়ার নির্দেশনা। আর সেই নির্দেশনার মধ্যে আবার 351 নম্বর জায়গাটি উল্লেখ রয়েছে। দুজন সঙ্গে সঙ্গে সেখানে ফিরে যায়। 351 নম্বর এলাকার ভেতরে ঢুকে তারা আরো অদ্ভুত কিছু দেখতে পায়। সেখানে বহু বছর ধরে শহরে না পাওয়া কিছু দামি খাবারের প্যাকেট পড়ে রয়েছে। এতে তাদের সন্দেহ আরো বেড়ে যায়। শহরে যদি এসব খাবার না থাকে তাহলে এগুলো এখানে এলো কোথা থেকে? তারা উত্তর খুঁজতে থাকতেই হঠাৎ সেই বিশাল প্রাণীটি তাদের সামনে হাজির হয়। দানবটি তাদের দিকে তেড়ে আসে। ডুন লিনাকে দ্রুত পালাতে বলে এবং নিজে প্রাণীটির দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাণীটি লিনার পেছনে ছুটতে শুরু করলে ডুন শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে। দুজন কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। তখন লিনার চোখে পড়ে ডুনের হেলমেট, সেখানে তার বাবার নাম লেখা। এই বিষয়টি তাকে আরো সন্দেহপ্রবণ করে তোলে। লিনা এবার তার বাবার পুরনো বন্ধু ক্লোরিয়ার কাছে যায়। সেখান থেকে সে জানতে পারে তার বাবা শুধু একজন ইলেকট্রিশিয়ান ছিলেন না, তিনি একসময় এবার সিটির বাইরে যাওয়ার পথ খুঁজেছিলেন। তার বিশ্বাস ছিল ভূগর্ভস্থ শহরের বাইরে পৃথিবী এখনো বেঁচে আছে। ডুনের বাবাও সেই অনুসন্ধানের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু অনুসন্ধানের সময় লিনার বাবা দুর্ঘটনায় মারা যান। এই সত্য জানার পর লিনা মানসিকভাবে ভেঙে পড়ে। এতদিন সে বাবার মৃত্যুকে অন্যভাবে জানতো, এখন বুঝতে পারে তার বাবা আসলে মানুষের জন্য নতুন পৃথিবীর সন্ধান করতে গিয়েছিলেন। এদিকে লিনার সন্দেহ এবার লুপারের দিকে যায়, কারণ সে বুঝতে পারে 351 নম্বর গোপন জায়গা পাওয়ার খবরের সঙ্গে লুপারের সম্পর্ক রয়েছে। লিনা ও ডুন আবার সেই জায়গায় ফিরে যায়। আরো গভীরে গিয়ে তারা এমন একটি গোপন স্টোর দেখতে পায় যেখানে শহরের প্রচুর খাবার লুকিয়ে রাখা হয়েছে। সবচেয়ে বড় চমক ছিল এই কাজের সঙ্গে মেয়রও জড়িত। শহরের সাধারণ মানুষকে খাবারের সংকটের কথা বলে কষ্টের মধ্যে রাখা হলেও মেয়র এবং তার সহযোগীরা গোপনে খাবার জমিয়ে রেখেছিল। লিনা বুঝতে পারে শুধু শহরের বাইরে যাওয়ার রহস্য নয়, শহরের নেতৃত্বের মধ্যেও বড় ধরনের প্রতারণা চলছে। সে সিদ্ধান্ত নেয় সবাইকে সত্যিটা জানাবে, কিন্তু সে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। লিনা শহরের একজন গুরুত্বপূর্ণ গার্ডের কাছে সব ঘটনা জানায়। সে ভেবেছিল গার্ডটি সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু গার্ডটি আসলে মেয়রের অনুগত ছিল। সে লিনাকে ধরে সরাসরি মেয়রের কাছে নিয়ে যায়। মেয়রের সামনে দাঁড়িয়ে লিনা হঠাৎ তার গলায় থাকা একটি বিশেষ ব্যাজ দেখতে পায়। ব্যাজের চিহ্নটি তার ধাতব বাক্সের ভেতরে পাওয়া কাচের টুকরোর চিহ্নের সঙ্গে মিলে যায়। লিনা বুঝতে পারে এই ব্যাজের সঙ্গে বাইরে যাওয়ার গোপন ব্যবস্থার কোনো সম্পর্ক রয়েছে। ঠিক তখনই শহরে আবার বিদ্যুৎ চলে যায়। চারপাশে অন্ধকার হয়ে যাওয়ায় সুযোগে লিনা মেয়রের ব্যাজটি নিয়ে পালিয়ে যায়। এদিকে মেয়র লিনা ও ডুনকে অপরাধী ঘোষণা করে। তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়। তখন দুজন লুকিয়ে পড়ে একটি নিরাপদ জায়গা। তারা ব্যাজ এবং বাক্সের ভেতরে কাচের টুকরো একসঙ্গে পরীক্ষা করে। এবার একটি নির্দিষ্ট চিহ্ন তৈরি হয়। চিহ্নটি তারা আগেও দেখেছিল শহরের প্রধান জেনারেটর এলাকায় একটি দরজায়। তারা বুঝতে পারে ব্যাজটাই আসলে সেই গোপন দরজা খোলার চাবি। লিনা তখন তার ছোট বোন পপিকে সঙ্গে নিয়ে ডুনের সঙ্গে সেখানে যায়, কিন্তু দরজার সামনে গিয়ে তারা সরাসরি সেটা খুলতে পারে না। তখন লিনা পুরনো মানচিত্র বের করে আবার পরীক্ষা করে। মানচিত্রের কিছু অংশের চিহ্ন এবং জেনারেটর এলাকার কাঠামোর মধ্যে অদ্ভুত মিল খুঁজে পায়। তারা একটি পুরনো আলমারি সরিয়ে দেখে তার পেছনে একটি গোপন পথ রয়েছে। পথটি অনুসরণ করে তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যা এবার সিটির কোনো সাধারণ অংশ নয়। সেখানে তারা বিশাল যান্ত্রিক ব্যবস্থা দেখতে পায়, আর সামনে ছিল পানির প্রবাহ। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এখানে একটি বিশেষ নৌযান লুকোনো রয়েছে। এই নৌকাটি একসময় শহরের বাইরে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সামনে একটি বিশাল ধাতব রোলার ছিল। পানির স্তর যথেষ্ট না হওয়ায় নৌকাটি সেটির পার হতে পারল না। লিনা তখন পুরনো নির্দেশনা পড়ে জানতে পারে
পারে তাদের আগে পানির স্তর বাড়াতে হবে। এর জন্য দরকার একটি কন্ট্রোল রুম। দুজনে সেই কন্ট্রোল রুম খুঁজে বের করে এবং ব্যাজের সাহায্যে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ছিল এবার সিটির বিশাল যান্ত্রিক ব্যবস্থার নিয়ন্ত্রণ। লিনা পুরনো নির্দেশনা পড়তে শুরু করে আর ডুন একে একে বিভিন্ন যন্ত্র চালু করতে থাকে। প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটি গুরুত্বপূর্ণ যন্ত্র বন্ধ হয়ে যায়। শহরের বিদ্যুৎ ব্যবস্থাও বিপদের মুখে পড়ে। ডুনের সিনিয়ররা বিষয়টি বুঝতে পেরে কন্ট্রোল রুমের দিকে ছুটে আসে। তারা জানতো এই যন্ত্রটি পুরোপুরি বন্ধ হয়ে গেলে শহরের বিদ্যুৎ ব্যবস্থা আর সহজে চালু করা যাবে না। ডুনও তাদের সঙ্গে মিলে দ্রুত সমস্যাটি সমাধান করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর যন্ত্রটি আবার চালু হয়। এই সুযোগে ডুন তার সিনিয়রকে সব সত্যি জানায়। সে বলে সে এবং লিনা এবার সিটির থেকে বের হওয়ার পথ খুঁজে পেয়েছে, কিন্তু এত বছর ধরে অন্ধকারে থাকা মানুষটির কাছে এই কথা বিশ্বাস করা সহজ ছিল না। তবুও ডুনের চোখে যে আত্মবিশ্বাস ছিল তাতে তার সিনিয়র বুঝতে পারেন ছেলেটি হয়তো সত্যি অসম্ভব কিছু খুঁজে পেয়েছে। এদিকে শহরের মানুষ তখন উৎসব নিয়ে ব্যস্ত। ঠিক সেই সময় বহু বছর ধরে শুকিয়ে থাকা একটি ফোয়ারা হঠাৎ পানিতে ভরে ওঠে। শহরের মানুষ অবাক হয়ে যায়, কিন্তু মেয়র এই দৃশ্য দেখে খুশি হওয়ার বদলে আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে শহরের পুরনো সিস্টেম আবার সক্রিয় হচ্ছে। সে দ্রুত তার গোপন খাবারের ঘরের দিকে ছুটে যায়। সেখানে যাওয়ার পথে তার সঙ্গে পুরনো লুপারের দেখা হয়। লুপার তার সঙ্গে যেতে চায়, কিন্তু মেয়র নিজের সম্পদ বাঁচাতে লুপারকেও বিশ্বাস করে না। অন্যদিকে সেই গোপন ঘরেই লুকিয়েছিল বিশাল প্রাণীটি। মেয়র যখন নিজের খাবার বাঁচানোর জন্য চেষ্টা করছিল তখন প্রাণীটি তার উপর আক্রমণ করে। এভাবেই নিজের লোভের কারণেই মেয়রের শেষ পরিণতি ঘটে। এবার ডুনের সিনিয়র তাকে নিজের পথে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। সে বুঝতে পারে ছেলেটির স্বপ্ন শুধু নিজের জন্য নয়, পুরো শহরের মানুষের জন্য। অবশেষে ডুন, লিনা এবং পপি সেই গোপন নৌকায় উঠে পড়ে। তাদের সামনে এখন একটাই লক্ষ্য, এই অন্ধকার শহর ছেড়ে সত্যিকারের পৃথিবীর সন্ধান করা। নৌকাটি পানির প্রবল স্রোতের সঙ্গে এগিয়ে যেতে শুরু করে। সামনেই সেই বিশাল ধাতব রোলার, যেটি বহু বছর আগে লিনার বাবার জীবন কেড়ে নিয়েছিল। এবার ডুন ও লিনার সামনে একই বিপদ, কিন্তু তারা জানে ফিরে যাওয়ার আর কোনো কারণ নেই। সঠিক সময়ে তারা পানির প্রবাহ ও যান্ত্রিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নৌকাটিকে এগিয়ে নিয়ে যায়। নৌকাটি ধীরে ধীরে রোলারের দিকে এগিয়ে যায়, আর এখন তাদের সামনে শুধু একটাই প্রশ্ন, তারা কি সত্যি পৃথিবীর উপরে পৌঁছাতে পারবে, নাকি এত বছরের স্বপ্ন এই অন্ধকার নদীর মধ্যেই শেষ হয়ে যাবে। নৌকা পানির স্রোতের সঙ্গে এগিয়ে যেতে থাকে। সামনে থাকা বিশাল রোলার তাদের পথ আটকানোর চেষ্টা করলেও আগের পরিকল্পনা অনুযায়ী পানির প্রবাহ ঠিক করা থাকায় তারা সেটি পার হয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণ পর নৌকা একটি অচেনা জায়গায় এসে থামে। সেখানে তারা একটি বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে থাকা নির্দেশনা অনুসরণ করে তারা একটি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু উপরে পৌঁছানোর পর তারা দেখতে পায় চারপাশ একেবারে অন্ধকার। কোথাও কোনো আলো নেই, কোনো মানুষ নেই, কোনো সবুজের চিহ্নও নেই। এত বছরের পরিশ্রমের পরও তারা ভাবতে শুরু করে হয়তো এই পুরো পথটাই ভুল ছিল। ক্লান্ত হয়ে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডুনের মুখে সূর্যের আলো পড়তেই তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে এমন দৃশ্য দেখে যা তার জীবনে কখনো দেখা হয়নি। সামনে বিশাল নীল আকাশ, উজ্জ্বল সূর্য, সবুজ গাছপালা আর মুক্ত পৃথিবী। ডুন তাড়াতাড়ি লিনা ও পপিকে জাগিয়ে তোলে। তারাও বাইরে এসে অবাক হয়ে যায়, কারণ তারা সারা জীবন ভূগর্ভস্থ থেকেছে। প্রকৃত পৃথিবী কেমন সেটা তারা শুধু গল্প আর পুনঃরেকর্ডিং থেকেই জানতো। এখন তাদের চোখের সামনে সেই পৃথিবীর সত্যি দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে তাদের পূর্বপুরুষদের ধারণাটাই সঠিক ছিল। প্রায় 200 বছর ধরে পৃথিবী ধীরে ধীরে নিজেকে পুনরুদ্ধার করেছে। আকাশে যে বিশাল দ্বিতীয় সূর্যের মতো বস্তুটি একসময় পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল সেটিও আর নেই। অর্থাৎ মানুষ আবার পৃথিবীর মাটিতে ফিরে আসার মতো পরিবেশ পেয়ে গেছে। এরপর তারা একটি পাখির পেছনে যেতে যেতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে নিচে তাকালে তাদের পুরনো ভূগর্ভস্থ শহরটি দেখা যায়। অর্থাৎ তারা পৃথিবীর একেবারে নতুন একটি অংশে এসে পৌঁছেছে, আর নিচে এখনো হাজার হাজার মানুষ অন্ধকার শহরের মধ্যে আটকে আছে। লিনার মনে তখন একটি বুদ্ধি আসে। সে একটি চিঠি লিখে পাথরের সঙ্গে বেঁধে নিচের শহরের দিকে ফেলে দেয়। চিঠিতে সে জানায় যে বাইরের পৃথিবী আবার বসবাসযোগ্য হয়েছে এবং তারা সবাই নিরাপদে এখানে পৌঁছেছে। কিছুক্ষণ পর সেই চিঠি ডুনের বাবার হাতে পৌঁছে যায়। চিঠিটি পড়ে তিনি বুঝতে পারেন ডুন ও লিনা সত্যি বেঁচে আছে এবং তারা বহু বছর ধরে হারিয়ে যাওয়া পৃথিবীকে খুঁজে পেয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে ভূগর্ভস্থে থাকা মানুষও অবশেষে বুঝতে পারে যে তাদের আর অন্ধকারের মধ্যে বন্দী হয়ে থাকতে হবে না। 200 বছরের অপেক্ষার পর তাদের সামনে খুলে গেছে নতুন এক পৃথিবীর দরজা। এভাবেই ডুন, লিনা এবং পপির অসম্ভব মনে হওয়া যাত্রা সফল হয়। তাদের সাহস, কৌতূহল এবং সত্য খুঁজে বের করার ইচ্ছাই শেষ পর্যন্ত পুরো মানবজাতিকে আবার পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনার পথ তৈরি করে। আর এখানেই শেষ হয় তাদের দীর্ঘ অন্ধকার থেকে আলোয় ফিরে আসার গল্প।